বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু, যুবক যুবতী, কিশোর কিশোর, সবাইকে আমি জানাই সালাম আলাইকুম। আমি যেমন আমার যে ভিডিও রেগুলারই কিছুটা গল্প আপনাদের সামনে উত্থাপন করি, আজকে আবার সেই আরেকটা যুদ্ধের ব্যাপারে একটু কথাবার্তা বলবো। যুদ্ধ যে কত ভয়াবহ ছিল, যুদ্ধ জিনিসটা এত কঠিন, এত ভয়াবহ যে এটা যে কোনো সময় আপনার জীবনটা চলে যাবে। আপনি জানেন যে আপনার এই মুহূর্তে মৃত্যু হইতে পারে। এই জাইনা শুনে যুদ্ধে যাওয়ারা, তারপর বিনা পয়সায়, বিনা বেতনে, বিনা স্বার্থে নিজের দেশ ও জাতির জন্য, নিজের দেশ স্বাধীনতা, জাতিকে রক্ষা করা, মা বোনদের সম্মান রক্ষা করা জন্য জীবন উৎসর্গ দেওয়া, অর্থাৎ নিজে বিনা বেতনে, কোনো কিছুর বিনিময় না, স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় যে মুক্তিযুদ্ধ হয়েছে, 1.5 লক্ষ মতো মুক্তিযোদ্ধা, মনে করেন আর্মি, বিডিআর, পুলিশ, তার মধ্যে সিভিলিয়ান বেশি, ডিপার্টমেন্টের খুব কম ছিল, সিভিলিয়ান বেশি ছিল। আমাদের মতো ইয়ং যারা ছিল, এরা খুব বেশি, অশিক্ষিত খুব বেশি ছিল, শতকরা 10 জনও অশিক্ষিত ছিল না। কাজেই যুদ্ধ জিনিসটা যে কত কঠিন, এই মৃত্যুর ভয়ে অনেকেই যুদ্ধে যায় নাই। আমাদের সাথে যাওয়ার কথা বলে আপনার যায় নাই, এখন আফসোস করে। যাই হোক, আমরা এই যে এত কঠিন অবস্থায় একটা যুদ্ধ করে আপনাদেরকে একটা বাংলাদেশ স্বাধীন করে আপনাদের একটা দেশ উপহার দিছি। বাংলাদেশ নামক একটা দেশ বিশ্বের মানচিত্রে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ। সেটা কিভাবে হইল এইটা আপনারা ভুলে গেছেন। দয়া করে আপনারা ভুললেন না। যারা 60 বছরের নিচে বয়স, তারা দয়া করে ইতিহাসটা জানার চেষ্টা করবেন। ইতিহাসটার বিভিন্ন রকমের কিন্তু এটারে কলঙ্কিত করার জন্য অনেকগুলো লোক অনেক রকম কথাবার্তা বলে, কিন্তু এটা ঠিক না। ইতিহাস একজনের নেতৃত্ব ছাড়া কোনো কিছুই ঘটে না। সংসারে বলেন একজন অভিভাবক অর্থাৎ বাবা থাকলে তার নেতৃত্বে সব চলে। সমাজে বলেন সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি থাকে, ওই তাদের দ্বারাই সমাজ চলে। দেশে বলেন দেশে মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট এরকম থাকে, দেশ চালায়। কাজেই যুদ্ধেও নেতৃত্ব ছাড়া যুদ্ধ হয় নাই। সেই নেতৃত্বটা ছিল একমাত্র শেখ মুজিবুর, বঙ্গবন্ধু। উনি ছাড়া কেউ নেতৃত্ব ছিল না। ওই যে অনেকেই পরে নেতৃত্ব দিচ্ছে, এটা স্বাভাবিক। যুদ্ধের সমর্থন নেতৃত্ব শত মানুষ দিচ্ছে, এটা দিতেই হবে, স্বাভাবিক। 11টা সেক্টরে ভাগ করে 11টা জায়গার থেকে ট্রেনিং করে মানুষ যুদ্ধে গেছে। কাজেই সব জায়গায় নেতৃত্ব ছিল। যুদ্ধ যখন আমরা গেছি, আমাদের কোম্পানি কমান্ডার ছিল, প্লাটুন কমান্ডার ছিল, কোম্পানি 2IC ছিল, যখন আমরা সেকশন কমান্ডার ছিলাম। মনে হয় আমাদের 3টা সেকশন মিলে একটা প্লাটুন, 3টা প্লাটুন মিলে একটা কোম্পানি। তো কাজেই নেতৃত্ব সবই কম বেশি সবারই নেতৃত্ব ছিল। একদম একটা সেকশন কমান্ডারের আন্ডারে 13-14 জন থাকতো তার দায়িত্বে, তারও একটা নেতৃত্বে, এই 13 জন মানুষ তার নেতৃত্বে চলা রাখতো। কাজেই নেতৃত্ব ছাড়া দেশ স্বাধীন হয় নাই। পাকিস্তানের সাথে লড়াই করে 23 বছর পরে এই স্বাধীনতা অর্জন করে একমাত্র বঙ্গবন্ধুর গুণের কথা আপনারা অস্বীকার করেন না। এটাকে সবার ঊর্ধ্বে রাখবেন, এটা নিয়ে বিতর্ক করেন না। বিতর্কিত করে খামাক্কা নিজেদের ইজ্জত নষ্ট করেন না। সেই যাই হোক, আজকে একটা যুদ্ধের কথা বলবো। যুদ্ধ কত ভয়াবহ কষ্ট দেখেন। আমরা বেশ কয়েকটা যুদ্ধ কাছাকাছি করছি, কয়েকটা অপারেশন আমাদেরকে কাছাকাছি করাইয়া, যখন আমরা মোটামুটি এখন খুব হয়ে গেছি, শক্তিশালী, মানে সাহস বা রাত্রেবেলা চলাফেরা সব কিছু আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন আমাদেরকে কী করলো, একটু দূরে 10 কিলো দূরে একটা আর্মিদের, এই যে পাকিস্তানি আর্মিদের একটা হেডকোয়ার্টার ছিল। সেটা হলো নালিতাবাড়ি উপজেলা বলে, তখন নালিতাবাড়ি থানা ছিল। নালিতাবাড়ি থানায় সিও অফিস ছিল। পাকিস্তানের সময় সিও, এখন ওরা টিএনও। পাকিস্তানের সময় সিও অফিস ছিল, সিও অফিস। ওই সিও অফিসে ওখানে এরা এই পাকিস্তানি সোলজাররা ক্যাম্প করছে, হেডকোয়ার্টার। ওখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, তারা মাল টাল এনে রাখে, ওখানে গোডাউন বানিয়েছে।
এখন আমাদেরকে ওইখানে অপারেশন করার জন্য রেডি করছে। দেখেন, রাত্রে আপনি রাত্রে যাবেন, অন্ধকার রাত্রে, কাঁচা রাস্তা আছে, সিএমবি রাস্তা আছে কাঁচা, এক কাদা ভর্তি, কিন্তু ওই রাস্তায় ওটা নিষেধ। কেন? রাস্তায় ডিপ বা বোম পাইতে রাখতো। আপনি ওটা পাড়া দিচ্ছেন, তার শেষ। পাড়া দিচ্ছেন, পা উড়াইতে গেলেই বাস্ট হয়ে গেল, আমরা উড়াই ভালো বাগদ, যার জন্য আমাদের রাস্তা ওটা নিষেধ ছিল। যাই হোক, বিকাল হয়েছে পরে আমাদের পোলিং করছে কইরা, আমাদের নাম টাম লেখা লিস্ট করা, মনে করো যে আমরা প্রায় 35 জনের মতো একটা প্লাটনে, এই সবারই আমাদেরকে লিস্ট টিস্ট করে অস্ত্র বস্ত্র নিয়ে রেডি করতে গেছে। সন্ধ্যা নাস্তা পানি খাইছি, খাইয়া বাস সন্ধ্যার পরেই আমাদের বর্ডার ক্রস করছি। ভারতের ভিতরে থাকতাম হেডকোয়ার্টারে, বর্ডার ক্রস করছি। ক্রস করে 2 সাইডে 2টা ক্যাম্প আছে, 2.5 কিলো দূরে, ওইদিকে একটা এদিকে একটা পাকসানার ক্যাম্প। আবার গ্রামে কিন্তু রেজাকাররা ডিউটি করে গ্রামে গ্রামে, মানে পুরা বর্ডার এলাকায় তারা ক্যাপচার করে নিচ্ছে, যে যেন ইন্ডিয়াতে না ঢুকতে পারে, ইন্ডিয়া দিকে না যাইতে পারে, এরকম। কিন্তু আমাদের এখন বুঝেন যে এই 1 কিলো দূরে একটা ক্যাম্প, আবার পেট্রোল ডিউটি করে রাইট করে কোনো জায়গায় সূত্র পাই কিনা, এর ভিতরে আমরা এই অস্ত্র শস্ত্র লইয়া এখান থেকে ঢুইকা ভিতরে, বাংলাদেশের ভিতরে ঢুইকা 10 কিলো ভিতরে যাওয়াটা কেমন টাফ ব্যাপার। একদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হইতেছে, শরীরও দাম, শরীরে কোনো কাপড় নাই, লেংটি মারছি, লেংটি বুঝেন না, লুঙ্গি দিয়ে লেংটি মারছি, মাইরা গামছা দিয়ে মাজা বাঁধছি টাইট করে, যেন কাপড় ছুটে না যায়। যুদ্ধ করবো না, কাপড় ধরে রাখবো, কাজেই কত কষ্ট দেখেন। অমিশন নিছি, নেমিনেশন, এই গুলি এখানে থলি এভাবে নিছি, এভাবে নিছি, আবার মাজায় বাঁধছি, একটা ভিতরে 100 করে থাকতো, যত নেওয়া যায় বলতো। কেন? আপনি যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধের ফিল্ডে আপনার কাছে যদি অস্ত্র না থাকে, তাহলে আপনি যুদ্ধ করবেন কেমনি? আপনি যত গুলি নিতে পারেন, কোন নিষেধ ছিল না, শরীরে যত বহন করতে পারেন। 7.5 কেজি ওজন একটা রাইফেল, একটা স্ট্যান্ড গান মনে করেন 4 কেজি ওজন, হ্যাঁ, এরকম অস্ত্র, বিভিন্ন অস্ত্র নিয়ে গেছি, এক একজন এক একটা নিছি। বাস রওনা করলাম, বর্ডার ক্রস করে 1 কিলো ভিতরে ঢুকলাম, ডাইনে পাকসানা ক্যাম্প, বামে পাকসানা ক্যাম্প, মাঝখান দিয়ে ঢুকতেছি। এখন আমরা সব একটা জায়গায় পজিশন নিয়ে নিলাম, নিয়ে আমাদের একজন লোক সামনে সাইডে দিলাম যে তুমি রেকি করে আসো, সামনে কোনো সূত্রপত্র আছে কিনা ক্লিয়ার দেখে আসো। কেন? সূত্র থাকলে ওরা দেখলে গুলি করবো, তারা আমরা যাবো না। ও মনে করেন গেছে এই প্রায় 500 গজ পর্যন্ত আইটে গিয়া দেখে আইসে আমাদেরকে সিগন্যাল দিয়েছে। এর ভিতরে ক্লান্ত তো, রাত দিন এই কাজই করতে হয় আমাদের, অনেক ছেলে পেলে ক্লান্ত হয়ে গেছে গা। ওই যে শোয়া, যে পজিশন নিয়ে যে শুয়ে রয়েছে, শোয়ার ভিতরে 2-1 ঘুমাই গেছে, কত ক্লান্ত বুঝেন। এই রাইফেলটা গুলো নিয়ে ঘুমাই গেছে ওখানে। আইসা ডাক দিছে, পরে কোথায় কোথায় কোনো শব্দ করা যাবে না, যুদ্ধের সময় কিন্তু কোনো রাও করা যাবে না, এটা অন্য একটা শব্দ করা যাবে, পাখির বা জানোয়ারের শব্দ, এরকম আলাদা একটা শব্দ করা যাবে। আস্তে আস্তে সবারই জাগাইয়া ওইটা মার্চ করলাম, রাত্র হয়ে গেছে, মার্চ করলাম, যাইতে হবে, ওই জায়গায় যাইতে হবে, বর্ডার হয়েছে, ওই জায়গা পর্যন্ত যাইতে হবেই, উপায় নাই, নাহলে আবার শাস্তি দিব একটা। কেমন করছি আল্লাহ নাম নিয়ে, বাস মনে করেন যে অন্ধকার রাত্রি চলছি। ওই গ্রামের সাইডে যদি যাই, কুত্তা খেউ 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 করে, আর গৃহস্থরা শুয়ে শুয়ে চুরাইছে, মানে আমাদের তো কোনো শব্দ নাই, আমরা চুপচাপ চলছি তো চলছি, কুত্তায় আমাদের খাক না আর বাঘের খাক, কিন্তু আমাদের যাইতে হবে, যুদ্ধ করতে হবে। খালি বুঝবেন যে যুদ্ধ কারে বলে। অন্ধকার রাত্রি আকাশ যখন জিলিক দেয়, তখন একজনের শরীর আরেকজন দেখা যায়, এছাড়া কিছু দেখা যায় না। আবার 2-4 কিলো গিয়া আবার সবাই একসাথে দিই, কেউ আবার হারিয়ে গেল কিনা পিছন থেকে, আউলায় ভালাইলো নাকি, অন্ধকার তো, অন্ধকারের ভিতরে না, আবার একটা গুনতি দিয়ে আবার মার্চ করি, এভাবে যাইতে যাইতে রাত মনে করেন বাইজে গেল প্রায় 11:30 মতো বাইজে গেল। আমরা যে জায়গায় টার্গেট দিছিল সেই ভারতের বর্ডার থেকে আপনার গিয়া 12 কিলো, সেখানে গেছি, যাইয়া অপারেশন করছি। এখন আমাদের পিছন থেকে 2জন লোক নাই,
এখন আমরা তো অপারেশন করে আবার একটা জায়গা টার্গেট করছি যে এই জায়গায় সবাই একসাথে হইবা, একটা জায়গা দেখা দিচ্ছি যে এই জায়গাটায় আবার সবাই কিন্তু আবার ব্যাক করে আইসে এই জায়গায় একসাথে হইব, একসাথে হয়ে পরে মাছ করবো। দুইজন পাই না, না পাইতে অনেক খোঁজাখুঁজি করলাম, অপেক্ষা করলাম, পাই না। কারণ আমাদের আমরা চাইতে বেলা ওঠার আগে আমরা ভারতে ঢুকতে হবে, নাহলে দিনের বেলা আমাদের পাড়ায় মেরে লাগবে। এই পাকিস্তানি সৈন্যরা রাত হইলে ভয় পাইতো খুব আমাদেরকে, আর দিন হইলে বাঘের মতো গর্জে উঠতো। রাত হইলে ওরা কীভাবে বাঁচবো এই চিন্তা ওরা মরতো, কারণ আমরা তো কামড়া করতাম ওই রাত্রে, ওরা ঘুমের ভিতরে অ্যাটাক করতাম। এখন আমাদের তো সময়ও কম, আমরা রওনা করলাম। দেখেন আমাদের একটা ছেলে ছিল মুজামেল নাম, বৌরাজানি মানে হালুয়াঘাটের কাছাকাছি বৌরাজানি একটা গ্রাম আছে, সেই গ্রামের মুজামেল। ও বলতেছে যে রাত তো শেষ হয়ে আইছে, বর্ডার পার হয়ে যাইতে পারবো না, 2 সাইডে 2টা পাকসানা ক্যাম্পের মাঝখান দিকে গেলে বেলা উঠলে দেখবো, দেখে তো গুলি করবো, ব্রাশ মার দেবো। হ্যাঁ, ও কয় কি আমার লোক চলো, আমাদের গ্রামে একটা আওয়ামী লীগের নেতার বাড়ি আছে, বিরাট বড় বাড়ি। উনি গিয়ে একটা ঘরের ভিতরে সাড়ে পড়ায় থাকবো, দিনের বেলা পড়ায় থেকে রাতে বাইরে পরে ইন্ডিয়া জমা। তাই উনি গিয়ে এটা সাপোর্ট মারলো। কিন্তু কি করবো, আমাদের আসলে একটা দুর্ভাগ্য যে আমরা একটা নদী আছে বুগাই নদী, এই নদী পারিলাম, নদী কোনো জায়গায় ডুবে পড়তেছি, কোনো জায়গায় ঠাই পেতেছি, রাইফেলের মুখ উঁচা করে যাইতেছি। দেখেন স্রোত চলছে, ধাক্কা মানি লই জায়গা, পাও পাতালে করে বলায়। আহা, ওর কথায় গেছি, যেভাবে ওর কথায় পূবের দিকে গেছি ওইভাবে নিয়ে যদি সোজা যাইতাম গা, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ি না। ওর বাড়ির ওদিকে যাইতে গিয়া যখন ও নিয়ে আমাদেরকে 3 কিলো পূব দিয়ে গেছি, আমরা উত্তর যাবো কিন্তু রয়ে গেছে পূব দিকে ওর বাড়ির দিকে। ওর বাড়ির পাশে বাসের জারের ভিতরে আমাদের খাড়া করা জঙ্গলে, ও গেছে বাড়ির ভিতরে ওর মার সাথে সাক্ষাৎ করতে। ওর মায়ের দিকে গেছে, বাবা এই রাজাগাররা ঘুরতেছে গ্রামে, টল ডিউটি করে, পেট্রোল ডিউটি করে রাজাগাররা, তাড়াতাড়ি খেলে যাও গানতে। ও অমনি দৌড়ে আবার আয় বলছে, আয় জলদি মাছ করে। এখন কি আর ওই যে কোন নেতার বাড়ি যাবো, কি করবো, ওনার আইডি নাই, এখন কিভাবে ওখানটা আবার দেন উল্টা আবার রান্না করছি যে ভারতের দিকে চলে যাবো। কত খামাকারও 1-1.5 ঘন্টা সময় নষ্ট হলো উল্টা গিয়া। এখন কষ্ট হয়ে গেছে। এখন আমরা মাছ করছি, পিছন দিয়ে আয়া রাজাকার আয় করতেছে হোল্ড। আর আমাদের পিছনে যে ছিল একদম পিছনে, মানে উপজাতি একটা 3টা ছেলে ছিল আমাদের কোম্পানিতে, ওরা দিছে একটা গুলি করে, রাজাকাররা গুলি করে দিছে। আর আমরা দাঁড়াই নেই, পজিশনে নেই, গুলির আওয়াজ পাইয়া 1 মাইল পূব সাইডে ছিল পাকসানা গেম, ওখান থেকে সার্চ লাইট ছাড়ছে, সার্চ লাইট মানে সরি এমন লাইট, ওটা ছাড়লে 2-4 মাইলের ভিতরে পুরো আলো হয়ে জায়গা এমন। মানে এখন আমরা আমাদের শরীর দেখতেছি, একজন আর একজনের শরীর দেখতেছি, 1 কিলো পিছন থেকে লাইটটা ছাড়ছে, আলোটা সার্চ লাইট। তাড়াতাড়ি বিল আসছিল, একটা বিলের ভিতরে পানিতে নেমে গেলাম, ধান খেত, পানি, আড়াই ঘাস, এই উড়াতে গেলো, কেটে গেল, কারো যুগে ধরতেছে, কিন্তু উপায় নেই তো, তাড়াতাড়ি যাইতেছে গেলি যে পিছনে যদি পাকিস্তানের সোলজার হয় তাহলে উপায় নেই, একটা মোটর মারলে বা একটা ব্রাশ মারলে কিন্তু সব শেষ। গেছি আলহামদুলিল্লাহ, এই তাড়াতাড়ি পারিলাম, ওটা পারে আবার সেই যে নদী, সেই নদী পারে আবার পারিলাম, পারিয়া আল্লাহ নাম রওনা করলাম। আমাদের দেশ দিকা, আমাদের লেট দিকা, ভারত থেকে 2টা কোম্পানি মাছ করে 2 কিলো ভিতরে এসে, বাংলাদেশের 2 কিলো ভিতরে এসা 1 মাইল পর্যন্ত এর ভিতরে পজিশন নিয়ে রয়েছে আমাদের জন্য। যদি আমাদেরকে পাকিস্তানের আটকে লায় তাহলে ওরা কাউন্টার ফায়ারিং করবে আমাদেরকে ছড়াই নেওয়ার জন্য। দেখেন কেমন বিপদে পড়ছিলাম ওদিন, আল্লাহ রক্ষা করছে। আল্লাহ যার সহায় হয় তার মৃত্যু হয় না, আর মৃত্যু যার আসে তার বাঁচানো যায় না। আল্লাহ স্বয়ং ওদিন হেফাজত করছে আমাদের। বেলা উঠে গেছে, এই বাম দিকে ব্যাংকার উপরে খাড়ি হয়েছে পাকিস্তানিরা, ব্যাংকার ওদের ক্যাম্পে ব্যাংকের উপরে খাড়ি গাড়ি দেখতেছে আমাদেরকে। আমরা কিন্তু যাচ্ছি পূব সাইডে নদীর ওই পারে একটা ক্যাম্প, 2 সাইডে 2টা ক্যাম্প, মাঝখান দিয়ে হাঁটতেছি, ফর্সা হয়ে গেছে দেখা যায়। হয়তো বা ওরা অনুমান করছে যে আমাদের কোনো রাজাকারের টিম হয়তো মনে হয় পেট্রোল ডিউটি করতেছে।
যার জন্য আল্লাহর রহমত হয়েছে, আমাদেরকে গুলি করলে কিন্তু বিপদ আসছিল, আমরা ক্রস করছি। আবার ক্যামেরা যখন পিছিয়ে পালাইছি তখন সাহস বাড়ছে যে আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তুমি আমাদের হেফাজত করছো। হ্যাঁ, ক্যাম যখন পিছনে করছে আর ওরা গুলি করে আমাদের কিছু করতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমরা পিছনে না বলে যদি আগের থেকে যদি আমাদেরকে গুলি করতে আটকে ফেলাইতো। যাই হোক, আল্লাহ ওদিন হেফাজত করছে, আমরা কষ্ট করে গেছি। ওই 2 কোম্পানি আগে আসছিল, তারা আমাদেরকে পায়ে খুশি হয়েছে, সব একসাথে ঢুকছে। এখন ভারতের সীমানে গেছি, ওই যে 2জন লোক বাঁচছে। ওই 2জন কোথায়? ওই একজন লোক এলএমজি ছিল। এলএমজি কোথায়? একটা এলএমজি হেভি লাইট মেশিন গান, এটা হেভি অস্ত্র। হ্যাঁ, এটি লিয়ে ওরা 2জন বাইকে গেছে। যাই হোক, আরো যে বাইকে গেছে, এই গল্পটা আমি করবো পরে। বাইকে গেছে পরে আমরা আবার এটা ধরে নিছি। যাই হোক, আমরা যখন বর্ডারে গেছি আমি ভারতের ভিতরে ঢুকতে দেয় না, ওই 2 লোক জব্দ। আর আমাদের যত অফিসার ছিল সব ভারতীয়, ক্যাপ্টেন, মেজর সব ছিল ভারতীয় ছিল। হ্যাঁ, এরপরে আমাদেরকে ঢুকতে দেয় না। এখন তারপরে বেলা বাজে গেছে 9টা। কেমন বুঝেন, সারা রাত প্যাক ভিতরে এই 12 মাইল রাস্তা গেছি, আবার আইসি। এর ভিতর দ্বারা কত ঘটনা, যে প্যাক কাদা মাথায় বোঝা। আর 2জন হারাইছে, ক্লান্ত হয়ে গেছি। এখন আমাদের ভিতরে ঢুকতে দেয় না। ওই 2জনকে নিয়ে আসো। পরে বড় অফিসাররা আইসে, জিপ গাড়ি নিয়ে আইসা পরে আমাদেরকে একটা শাস্তি দিল, মানে কোল্ডিং করার জন্য। প্রায় 100 ফুট জায়গা, পাহাড়ের রাস্তা, কোনা, পাথরের কোনা, এর ভিতরে কোল্ডিং করে অস্ত্র সহ কোল্ডিং করে আডুর আর কুনির চামড়া গেছে, রক্ত বেরিয়ে গেছে। অর্ডার মানতেই হবে। কোল্ডিং করার পর মাফ করছে, গেছি। যাক, এই যে একটা অপারেশনে কত কষ্ট করছি, খালি একটু চিন্তা করেন আপনার জীবনে বা আপনারা এই বাংলাদেশের কোনো মানুষ এই একটা অপারেশনে যে কষ্ট করছি, আপনাদের জীবনে এই কষ্ট করেন নাই। তার মানে হাতের ভিতরে আত্মা নিয়ে হাইটে গেছি যে কোন দিকটা গুলি করে মেরে ফেলায় ঠিক নাই, চারিদিকে কেম মাঝখানতে যাচ্ছি। এই যে যুদ্ধ যে কত কঠিন ব্যাপার ছিল, সম্মুখ যুদ্ধ, এই আলাপগুলো শুনছেন, করছি, আমরা নিজেরা করছি। আপনাদের সামনে আলাপগুলা করার জন্য চেষ্টা করতেছি, যে আপনারা যেন বুঝেন যে স্বাধীনতা কত কষ্টের ফসল। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময় স্বাধীন, 2 লক্ষ মানুষের, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীন। কাজেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমরা স্বাধীন করে দিয়েছি এই দেশে, স্বাধীনতা রক্ষা করবেন, মুক্তিযোদ্ধার ইজ্জত করবেন। এই বলে আজকে আমি এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।